দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভার্মার বাড়িতে টাকার পাহাড়, একেবারে 15 কোটি টাকা নোট পাওয়া গিয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী সব্যসাচী ভট্টাচার্য, তার সঙ্গে কথা বলবো। বিচারপতির বাড়িতে এই যে একেবারে এক প্রকার টাকার প্রহার, প্রশ্ন উঠছে এগুলো কি দুর্নীতির টাকা, না হলে এত ক্যাশ টাকা কোথা থেকে এলো, কিভাবে এলো? যদিও যেটা আপডেট খবর জানা যাচ্ছে যে সুপ্রিম কোর্ট স্টেপ নিয়েছে এবং সেই বিচারপতি তিনি জানিয়েছেন যে টাকাগুলি তার নয়, তিনি জানেন না কিভাবে টাকাগুলি এলো, সেগুলি স্টোর রুমে পাওয়া গিয়েছে। এটা ঘটনাটা ঘটেছে দোলের কয়েকদিন আগে, দোলের টাইমে, হোলি টাইমে উনি ওনার বক্তব্য অনুযায়ী যে যশবন্ত ভার্মার বক্তব্য, যশবন্ত ভার্মার বক্তব্য যে উনি সেই সময় ছিলেন না, উনি মধ্যপ্রদেশে ছিলেন, উনি আর ওনার ওয়াইফ, আর ওনার বাড়িতে ওনার মা আর মেয়ে ছিল এবং সেই সময় আগুন লাগে এবং ওনার সেক্রেটারি ওনারা এই আগুন লাগার ঘটনা যখন দমকলকে জানায় তখন দমকল আসে এবং ভিডিও দেখা গেছে যে যাতে বেরিয়েছে, এক্সে দেখে ভিডিওটা আপলোড হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে বাড়ির বাইরে একটি স্টোর রুম টাইপের জায়গা আছে যেখানে এই টাকাটা পাওয়া গেছে এবং তারপরে ইনভেস্টিগেশনস চলছে। এখন নতুন করে একটি কমিটি গঠন করে দিয়েছেন আমাদের চিফ জাস্টিস সঞ্জীব খান্না, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। উনি একটা 3 জাজ বেঞ্চের পাঞ্জাব হরিয়ানা থেকে একজন জাজ, কর্ণাটকা হাইকোর্ট থেকে একজন জাজ এবং হিমাচল প্রদেশের একজন জাজকে দিয়ে একজন 3 জাজ বেঞ্চের একটা, মানে 3 জাজের বেঞ্চ নয়, একটা কমিটি গঠন করে দিয়েছে, যে কমিটি এই ব্যাপারটা ইনকোয়ারি করবে এবং ট্রান্সপারেন্সি মেনটেন করার জন্যে যে রিপ্লাইটা দিয়েছেন যশবন্ত ভার্মা চিফ জাস্টিসকে, যে রিপ্লাইটা দিয়েছেন সেই রিপ্লাইটাকেও সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেওয়া হয়েছে এবং আপলোড করা হয়েছে কালকের ডেটের 22শে মার্চে এবং সেটা আপলোড করা হয়েছে এবং স্টোর, হ্যাঁ, ওনার বক্তব্য যে এই টাকাটা কোনোভাবেই ওনার নয়, ওনার সঙ্গে কোনো রিলেশন নেই টাকাটার, এবং যে জায়গায় টাকাটা পাওয়া গেছে সেটা একটা ওপেন রুম, সেখানে যে কেউ ইজিলি অ্যাক্সেস করতে পারবে, মেন ডোর থেকেও অ্যাক্সেস করা যায় এবং স্টাফ কোয়ার্টারদের থেকেও অ্যাক্সেস করা যায়। মেন যে ওনার রেসিডেন্স, সেই রেসিডেন্সের সঙ্গে এই বিল্ডিংটার কোনো, মানে এই রুমটার কোনো কানেকশন নেই, এটা অ্যাজ পার ওনার ভার্সন। এবং এই মুহূর্তে যেহেতু ইনকোয়ারি কমিশন তৈরি হয়েছে নতুন করে, সেই কমিটি এবার ইনকোয়ারি করবে, আরও প্রশ্ন উঠে আসবে যে কিভাবে এই টাকাটা এলো, ওই জায়গা, দেখুন একটাও তো একটা ব্যাপার ভাবার যে ওপেন জায়গায় কেউ 15 কোটি টাকা রেখে দেবে যেখান থেকে মেন ডোর থেকে অ্যাক্সেসেবল একটা জায়গা। ওনার বক্তব্য এই রুমটাতে বিভিন্ন রকম যা হয় স্টোর রুম, পুরনো আসবাবপত্র, জিনিসপত্র যেগুলো আনইউজড কার্পেট, ইউজড কার্পেট, এইসব জিনিসপত্র থাকতো। সেটাও বিশাল বড় একটা প্রশ্ন যে 15 কোটি টাকা ক্যাশ টাকা কোথা থেকে এলো। ওনার বক্তব্য যে ওনাকে মেলাইন করার জন্যে, ওনার বিরুদ্ধে একটা চক্রান্ত হচ্ছে কোনো রকম, সেই জন্য এই টাকাটা রেখে দিয়েছে কেউ বা কারা, ওনাকে ইচ্ছে করে মেলাইন করার ক্ষেত্রে। আর একজন জাজের ক্ষেত্রে তার রেপুটেশন খুব ম্যাটার করে, তাকে ডিফেম করার, মানে মানহানি করার তার জন্যে চেষ্টা করছে বলে ওনার আশঙ্কা করেছেন এবং উনি সেইটাই লিখেছেন ওনার যে রিপ্লাইতে, যেটা ওনার আপলোড হয়েছে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে, গেলে যে কেউ পেয়ে যাবে, দেখতে পারে। এবং সেটা থেকে বোঝা যাচ্ছে যে ওনার বক্তব্য অনুযায়ী যে ওনাকে কেউ বা কারা চক্রান্ত করেছেন এবং এই ওনার সঙ্গে এই টাকার কোনো রিলেশন নেই। এখন দেখা যাক ইনকোয়ারিতে কি বেরিয়ে আসে। আরও ওনার স্টাফেদেরও ইনকোয়ারি হবে, মানে ইনভেস্টিগেশনে তাদেরকে নিশ্চয়ই ডাকা হবে, তাদেরকে নিশ্চয়ই তাদের স্টেটমেন্টস নেওয়া হবে। দেখা যাক, ভবিষ্যতে জানা যাবে এই বিষয়ে কী হচ্ছে। সব্যসাচী, প্রাথমিকভাবে এই খবর যখন সামনে আসে জানা যাচ্ছিল যে বিচারপতিকে ট্রান্সফার করা হচ্ছে আবার সেই এলাহাবাদ কোর্টে, তিনি প্রথমে এলাহাবাদ কোর্টেরই বিচারপতি ছিলেন। তো ট্রান্সফারটা কি সলিউশন, নাকি মানে রিজাইন করা উচিত ওনার, কি মনে হয় তোমার? দেখুন, রিজাইনটা তো উনি করবেন কি করবেন না সেটা ওনার ব্যাপার, মানে উনি যদি আইনে রুলস বলছে যে ওনার এগেনস্টে ইমপিচমেন্ট প্রসিডিংস স্টার্ট হতে পারে যদি ধরুন এই ইনকোয়ারি, ওনার রিপ্লাই তো নিতেই হবে, রিপ্লাইতে উনি কি বলছেন, এবং ইনকোয়ারি করার পর যদি জাজেরা মনে করে যে এই কমিটির যে 3 জন জাজের কমিটি আছে তারা যদি মনে করেন যে ওনার ইমপিচমেন্টের প্রসিডিংস দরকার, সেক্ষেত্রে সেটা সরকারকে জানানো হবে এবং সরকার সেখানে আমাদের পার্লামেন্টে দুটো কক্ষই, সেখানে একটা ইমপিচমেন্টের একটা প্রসিডিংস হয়, সেখানে বিল পাস হওয়ার মতো করে তাদের ভোট নেওয়া হবে এবং ভোটের যদি তারা মানে 2/3 মেজরিটির ভোট পায়, প্রেজেন্ট যারা থাকবে সেই দিনকে, তার 2/3 মেজরিটির ভোটে
ইমপিচমেন্ট হয়ে যেতে পারে। জাজেদের ইমপিচমেন্ট হয়, এর আগেও এরকম ঘটনা ঘটেছে। দুর্নীতি বা অন্য কোনো ক্ষেত্রে যদি তার বিরুদ্ধে কিছু অ্যালিগেশনস থাকে, সেই ক্ষেত্রে ইমপিচমেন্টের প্রসিডিংস ইনিশিয়েট করা যেতে পারে। বিতর্কটা প্রথমত যে বিতর্কটা হয়েছিল সেটা হলো এই ট্রান্সফার রিলেটেড, কারণ যে তাকে ইমপিচমেন্ট না করে কেন তাকে এলাহাবাদ হাইকোর্টে আবার ফেরত পাঠানো হয়। এলাহাবাদ হাইকোর্ট থেকে 2021 সালে ওনাকে দিল্লি হাইকোর্টে ট্রান্সফার হন উনি। এই মুহূর্তে উনি সেকেন্ড সিনিয়র মোস্ট জাজ ছিলেন দিল্লি হাইকোর্টের, এবং সেখান থেকে আবার যখন ওনাকে এলাহাবাদ হাইকোর্টে ট্রান্সফার করে দেওয়া হয়, তখন এলাহাবাদ হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন মনে করে যে, এবং তারা জানায় যে এটা কি কোনো গার্বেজ যেখানে নোংরা ডাম্প করা হবে, এইরকমভাবে একটা বিতর্ক তৈরি হয়। হাইকোর্টও কিন্তু বিষয়টাকে মানে ভালোভাবে, মানে বার অ্যাসোসিয়েশন এটার প্রতিবাদ করছে, আইনজীবীরা এটার প্রতিবাদ করেছেন, এবং সাধারণ মানুষের মধ্যেও একটা ক্ষোভ আছে এলাহাবাদেরও এবং দিল্লিরও, যে তাকে কেন হচ্ছে কোনো রকম ইমপিচমেন্ট প্রসিডিংসের দিকে না গিয়ে কেন হচ্ছে শুধু একটা ট্রান্সফার করে দেওয়া হলো এই মুহূর্তে। তাই জন্যে হয়তো সেটাকে বাতিল করা হয়েছে, কারণ লাস্ট যে অর্ডারটা এসছে সেই অর্ডারটা অনুযায়ী সুপ্রিম কোর্ট বলেছে যে ওনাকে কোনো জুডিশিয়াল ওয়ার্ক অ্যাসাইন না করতে, আর ওনার বিরুদ্ধে এমতো যতক্ষণ না ইনকোয়ারিটা শেষ হচ্ছে। এবার ইনকোয়ারির যদি দেখুন রিপোর্ট আসে যে তার বিরুদ্ধে সাফিসিয়েন্ট এভিডেন্স পাওয়া যায় এবং তাকে যদি মনে হয় ইমপিচমেন্টের দিকে যাবে, তাহলে ইমপিচমেন্টের রেভিনিউটা কিন্তু ক্লোজ হয়ে যায়নি, ইমপিচমেন্টের দিকে যেতে পারে। আবার যদি ওনাকে নির্দোষ মনে হয়, যদি ইনকোয়ারি রিপোর্ট আসে যে উনি নির্দোষ, সেক্ষেত্রে আবার হয়তো ওনাকে জাজ হিসেবে যে কাজ উনি করছিলেন সেগুলোতে আবার উনি ফেরত চলে আসবেন, উনি সেই কাজগুলো করবেন। সব্যসাচী, এর আগেও আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আপনি বলেছেন যে বিচার ব্যবস্থার প্রতি কোথাও গিয়ে মানুষের আস্থা হারাচ্ছে, কারণ যেভাবে একটা দীর্ঘ প্রক্রিয়া, একটা বিচার ব্যবস্থা, যেহেতু বিচারপতির সংখ্যা কম, এগুলো আগেও আমাদের আলোচনা হয়েছে। এই যে আবার বিচারপতির সঙ্গে এই যে টাকা, কোথাও গিয়ে একটা দুর্নীতির সম্ভাবনা, এই সকল যুক্ত হলো, মানুষের কি আরও আস্থা হারাচ্ছে, মানে হারাবে দিন দিন, কি মনে হয়? দেখুন, শুধু যে নেগেটিভ জিনিস হচ্ছে তা নয়, কিছু পজিটিভ জিনিসও হচ্ছে। বিচারও মানুষ পাচ্ছে, সিস্টেমে অনেক কিছু আপডেট হচ্ছে, যেমন নেট মানে ডিজিটালাইজেশন হচ্ছে। আগে যেরকমভাবে কম্পিউটারের ইউজ কম হতো, এখন কম্পিউটারের ইউজ অনেক বেশি হচ্ছে। এখন অর্ডার বা ডিক্রি বা যে কোনো কিছু আপনি নেটে আপলোড পেয়ে যাবেন, নেটে ডেট দেখতে পারবেন। মানুষের মধ্যে সিস্টেমের কিন্তু ডেভেলপমেন্টও হচ্ছে। কোর্ট অনেক বেশি নতুন কোর্ট তৈরি হচ্ছে, কোর্টের বিভিন্ন ট্রাইব্যুনালস তৈরি হয়েছে, কমিশন তৈরি হয়েছে, যাতে ডিফারেন্টভাবে ডিসপিউটসকে আলাদা করে সলভ করা যায়। আবার তার সঙ্গে সঙ্গে এটাও সত্যি যে পলিটিক্সের সঙ্গে এই বিচারকদের বা বিচার ব্যবস্থার একটা নেক্সাস ঢুকে গেছে, তৈরি হয়েছে, যার ফলে জাজেদের সংখ্যা যেমন কম অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে, অনেক জাজ অ্যাপয়েন্ট হচ্ছে যাদের পলিটিক্যাল কানেকশনস আছে, পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডস আছে, তাই জন্য তারা আনবায়াসড জাজমেন্ট দিতে পারছেন না। আবার এটাও ঠিক, দেখুন কোনো জায়গায় দেখা যাচ্ছে যে বিচারক বেরিয়ে এসে পলিটিক্সে জয়েন করে নিচ্ছেন, বা রিটায়ার হয়ে যাওয়ার পরে তিনি পলিটিক্সে জয়েন করে নিচ্ছেন। তো মানুষের মনের মধ্যে একটা তো ডাউট থাকছেই যে তারা যখন বিচারক ছিলেন তারা তখন কীরকম জাজমেন্ট দেবেন, এবং এদের বায়াসড জাজমেন্টকে। এবং অরুণ জেটলিও যখন উনি অর্থমন্ত্রী ছিলেন তখন উনি কিন্তু এটা বলেছিলেন একটা এতে, যে পার্লামেন্টের একটা সেশনে উনি এটা বলেছিলেন যে এই আফটার রিটায়ারমেন্ট তারা কিছু বেনিফিট পাবে, এর জন্যে কিন্তু তাদের মানে রিটায়ারমেন্টের আগের জাজমেন্টসের ওপরে এফেক্ট ফেলতে পারে, দেখা যেতে পারে। তো মানে প্রভাব পড়ে, এটাও কিন্তু উনি উল্লেখ করেছেন পার্লামেন্টের সেশনে। তো ওভারঅল সিস্টেমের মধ্যে যে কিছু গলদ আছে সেটা কিন্তু মানুষও এখন অনেকটা অস্বীকার করার জায়গা নেই, এবং মানুষ সেটা বুঝতে পারছে যে জাজেস যেমন অ্যাপয়েন্ট হচ্ছে না, বায়াস জাজ অ্যাপয়েন্ট হচ্ছে, এবং অনেক জায়গায় দেখা যাচ্ছে যে তাদের সঙ্গে পলিটিক্যাল পার্টির খুব গভীর একটা সম্পর্ক আছে, এবং যেটার ফলে অনেক ক্ষেত্রে বিচার দীর্ঘায়িত হচ্ছে, টাইম পেয়ে যাচ্ছে। অনেক সময় হচ্ছে সুপ্রিম কোর্টেরই অনেক বিচারকের বিরুদ্ধে এরকম অভিযোগ আছে, তারা পার্টিকুলার কোনো একটি রাজ্যের মামলা অনেক বেশি টাইম দিয়ে শুনছেন, অ্যাডজর্নমেন্ট ইজিলি গ্র্যান্ট করে দিচ্ছেন, বা কোনো ক্ষেত্রে কোনো একটি ব্যক্তি বিশেষের মামলা প্রাধান্য পাচ্ছে, আগে তার মামলা হঠাৎ করে শোনানো হচ্ছে, অনেক পেছনে থাকা মামলা আগে শোনানো লিস্টিং হয়ে যাচ্ছে, এরকম অনেক অভিযোগই আছে, এবং মানুষের মধ্যে সেক্ষেত্রে কিছু ক্ষোভও তৈরি হচ্ছে। আবার এটাও মানতে হবে যে
বিচার পাচ্ছ, মানুষ যে একদম বিচারহীন তা নয়, কিন্তু এখানে বিচার প্রক্রিয়াটা কোথাও গিয়ে একটুখানি প্রলং হয়ে যাচ্ছে, দীর্ঘায়িত হয়ে যাচ্ছে।